Love in My Language by Alexandra Ellie। এই পুরো বইটার মেইন কনসেপ্ট হচ্ছে ভালোবাসা এবং ভাষাকে এক জায়গায় আনা, অর্থাৎ তার নিজের ভাষায় ভালোবাসা। এখন আমাদের একটা বড় সমস্যা হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে আমরা না অনেক সময় মূল শব্দগুলো পাই না কিংবা বাক্যগুলো পাই না। যে অনুভূতিগুলো আপনি বাক্যে কিংবা শব্দে প্রকাশ করতে পারেন না, ওগুলো কিন্তু বোঝা বেশ কঠিন, এবং স্পেশালি কঠিন কারণ ভালোবাসায় দুটো পক্ষ থাকে। তো আপনি যদি কথায় কিংবা শব্দে যদি ব্যক্ত না করতে পারেন এবং কন্টিনিউসলি যদি এক্সপেক্ট করেন যে সবাই সব জিনিস অনুভব করবে, তাহলে আসলে আপনি সবাইকে ভাবছেন যে সবাই টেলিকাইনেসিস পারে, সবাই মনে মনে কথা বলতে পারে, এবং আমার মনে হয় এটা একটা উচ্চাকাঙ্ক্ষা। এটা খালি সিনেমায় সম্ভব, বাস্তবে আসলে এটা হয় না, এবং এখান থেকে কমিউনিকেশন গ্যাপগুলো তৈরি হয়। তো এই পুরো বইয়ের কনসেপ্টটা হচ্ছে ভাষা এবং ভালোবাসা এক জায়গায় আনা, এবং নট নেসেসারিলি ভালোবাসা বলতে প্রেমিক প্রেমিকার ভালোবাসা। এই পুরো ভালোবাসার কনসেপ্টটা সেলফ রেসপেক্ট, কনফিডেন্স, লাইফ, স্যাডনেস, মুভিং অন, এই সবগুলো কনসেপ্ট একটু একটু করে এক্সপ্লোর করে। সো আমি বইয়ের কিছু অংশ আমি নিজে ফার্স্টে বলবো, তারপরে আমি এক্সপ্লেনেশন দেবো। যেহেতু এটা কবিতার বই, এক একজনের এক্সপ্লেনেশন এক এক রকম হবে। সো আওয়ার অপিনিয়ন্স ক্যান ডিফার। সো প্রথম লাইনটা আমি শুরু করে দিই। Why was my worth buried within another being so deeply? এর মানে হচ্ছে আমার আত্মসম্মান কিংবা আমার ভ্যালু অ্যাজ এ পার্সন কেন আমি অন্য একটা মানুষের মধ্যে নিহিত রেখেছিলাম। আপনি যদি লাইফে খেয়াল করেন, দেখবেন যে অনেকগুলো মানুষই আপনার সম্পর্কে অপিনিয়ন দেয়, কিন্তু কিছু মানুষের অপিনিয়ন আপনার কাছে একটু বেশি ম্যাটার করে। হয়তো কোনো মানুষকে আপনি বেশি সম্মান করেন, ওই মানুষটার অপিনিয়ন আপনার সম্পর্কে বেশি ম্যাটার করে। সবাই আপনাকে ভালো বললো, কিন্তু ওই একটা মানুষ খারাপ বললে কিন্তু আপনি নিজের আত্মসম্মানটা নষ্ট করে ফেলবেন, হারাই ফেলবেন। এখন অনেক সময় আমি বিভিন্ন জুনিয়রের কাছে বিভিন্ন মেসেজ পাই, তাদের বিভিন্ন প্রবলেম আমার সাথে শেয়ার করে, এবং একটা জিনিস আমি যেটা কন্টিনিউসলি দেখেছি, এবং স্পেশালি এটা ফিমেলদের ক্ষেত্রে আমি দেখেছি, যে তারা লাইফে জাস্ট একটা জিনিস চায়, তার বাবা মা তাকে জাস্ট একটা সম্মান হিসেবে, সন্তান হিসেবে অ্যাকসেপ্ট করবে, অন্য কিছু না, জাস্ট সন্তান হিসেবে অ্যাকসেপ্ট করবে। কারণ তারা দেখে যে তার বাবা মা মেয়ে হিসেবে কখনো তাকে ঠিকমতো অ্যাকসেপ্ট করতে পারেনি। সো সে অন্য কিছু চায় না, সে জাস্ট চায় যে বাবা মা তাকে একটা সমান সন্তান হিসেবে অ্যাকসেপ্ট করবে। এবং জিনিসটা খেয়াল করেন, কোনো একটা বাবা মা যদি তার সন্তানকে ভালোবাসতে অক্ষম হয়, কিংবা তাদের মনে করেন এই পক্ষপাত দুষ্টতা আছে, তারা খালি ছেলে মানুষটাকে বেশি ভালোবাসে, তাহলে যে বাচ্চা মেয়েটা বাবা মার একটা প্রশংসা শুনতে চায়, সে কোনোদিন হ্যাপি হতে পারবে না। সে আজীবন নিজেকে ঘৃণা করবে, কারণ তার বাবা মা তাকে ভালোবাসতে অক্ষম ছিল। এখন এই সেম জিনিসটা অনেকভাবে অ্যাপ্লাই করে। আপনি হয়তো বা কোনো টিচারের সম্মান পাইতে অনেক বেশি উদ্গ্রীব, কিন্তু ওই টিচার কখনো আপনাকে পছন্দ করেনি, কিংবা আপনি হয়তো বা কোনো একটা মানুষের সাথে সম্পর্কে আছেন, ওই মানুষটা কোনোদিন আপনাকে পছন্দ করেনি, ওই মানুষটা জাস্ট আপনাকে ইউজ করেছে। যে মোমেন্টে আপনার লাইফ থেকে সে প্রস্থান করছে, ওই মোমেন্টে বললো যে তুমি কখনোই ভালো ছিলে না। এখন আপনার সম্পূর্ণ আত্মসম্মান বোধ, আপনার কনফিডেন্স যদি ওই মানুষগুলোর অপিনিয়নের উপর নির্ভরশীল হয়, তাহলে তো আপনার কন্ট্রোলে খুব একটা বেশি কিছু নাই। ওই মানুষগুলো যদি ভালোবাসতে অক্ষম হয়, তাহলে আপনিও কখনো নিজেকে ভালোবাসতে সক্ষম হবেন না। তো অনেকটা নির্ভর করে যে আপনার আত্মবিশ্বাস, আপনার কনফিডেন্স, আপনার সেলফ এস্টিম, এগুলো যেন আপনার নিজে থেকে আসে। অন্য মানুষ আপনার সম্পর্কে কী অপিনিয়ন দিচ্ছে, ওটার চেয়ে বেশি নির্ভর করে আপনি নিজের সম্পর্কে নিজের অপিনিয়নগুলো নিজে ফর্মুলেট করেন, নিজে তৈরি করেন। I have to remind myself on my not so sunny days that I'm worth all the goodness that comes my way. আমার খারাপ দিনগুলোতেও নিজেকে মনে করাই দিতে হবে যে আমি সম্পূর্ণ ভালোবাসা এবং সম্মানের যোগ্য। একটা পরীক্ষা খারাপ হইলো, সাথে সাথে স্টুডেন্টরা ভাবা শুরু করলো যে আমার পুরো লাইফ খারাপ, কিন্তু না, একটা ম্যাথ এক্সাম খারাপ হচ্ছে তার মানে এই না যে তুমি শুক্রবার যখন পথ শিশুদের পড়াও ওই প্রজেক্টটা নষ্ট হয়ে গেল। জাস্ট একটা বায়োলজি এক্সাম খারাপ হচ্ছে তার মানে এই না যে তুমি পথের যে রিক্সাওয়ালার জন্য এক্সট্রা একটা প্যাকেট কিনে খাওয়াও ওটা খারাপ হয়ে গেল না। লাইফে অনেকগুলো ভালো অ্যাসপেক্ট থাকে, কিন্তু মানুষ লাইফের একটা খারাপ জিনিস দিয়ে বাকি পুরো লাইফটাকে জাজ করা শুরু করে। এটা একটা এক্সাম্পল হচ্ছে, কিছু মানুষ মনে করে সুন্দর ড্রয়িং করে, সুন্দর লেখালেখি করে, কিন্তু তারা তাদের চেহারা নিয়ে ইনসিকিউর, কিংবা তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে ইনসিকিউর, তারা হাইট নিয়ে ইনসিকিউর, ওয়েট নিয়ে ইনসিকিউর, স্কিন টোন নিয়ে ইনসিকিউর। এখন স্কিন টোনের সাথে তাদের ড্রয়িংয়ের কোনো সম্পর্ক নেই, তাদের হাইটের সাথে তাদের আঁকাআঁকি কিংবা লেখার হাতে কোনো সম্পর্ক নাই, কিন্তু যেহেতু তারা তাদের হাইট নিয়ে, তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে, তাদের ওয়েট নিয়ে ইনসিকিউর, ওই ইনসিকিউরিটির ছাপ তাদের সব কাজে চলে আসে। তারা হয়তো ড্রয়িং সুন্দর করে, কিন্তু তাদের ওয়েট কিংবা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের ইনসিকিউরিটি তাদের ড্রয়িংয়ের মধ্যেও চলে আসে, তাদের আর্টিস্টিক এক্সপ্রেশনেও চলে আসে। তারা কন্টিনিউসলি ভয়ে ভয়ে থাকে, তারা সবসময় ভয় থাকে যে মানুষ তাদের কীভাবে দেখছে, তার চেহারা সুন্দর লাগছে নাকি না, প্রশংসা করলো নাকি না, এই ভয় যেরকম থাকে, সে আর্টের ক্ষেত্রেও
সেম ভয়েসে থাকে, সে হয়তো সুন্দর ড্রয়িং করে, বা যেহেতু সে সময় ইনসিকিউরিটি থাকে যে মানুষ কি না কি বললো, আমাকে ভালো লাগছে নাকি লাগছে না, সে আর্টের ক্ষেত্রে চিন্তা করে যে আমার আর্টটা ঠিক হয়েছে নাকি না, ভালো লাগছে নাকি লাগছে না, যদিও তার আর্টটা সুন্দর, বাট তার লাইফের একটা অ্যাসপেক্টের ইনসিকিউরিটি বাকি সব জায়গায় ছাপিয়ে পড়ে। তো কিছু কিছু সময় আমাদের নিজেদেরকে রিমাইন্ড করা দরকার যে লাইফের এই একটা ছোট্ট স্মল পয়েন্ট আমার পুরো লাইফকে ডিফাইন করে না, কিন্তু এটা খুব টাফ করা, আসলে বলা সহজ করা কঠিন। I was too proud to walk around bandaged. I wanted to collapse from the cutting, but I couldn't. My cuts weren't deep enough. এইটা যদি আমি একটা সিম্পল কথায়, একটা সিম্পল আপনার অনুভূতিতে এক্সপ্রেস করি, সেটা হবে হচ্ছে অনেক সময় মানুষ সহানুভূতি চায় না, ঠিক আছে, তাদের অনেক কিছু হয়ে যায়, তারা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তারা অন্য মানুষের সামনে ব্যান্ডেজ নিয়ে চলতে চায় না, যে তারা সহানুভূতি চায় না যে আমি আহত, আমার জন্য একটু একটু হাহাকার করো আমার জন্য, না, তারা ওই জিনিসটা চায় না। কিন্তু অ্যাট দ্য ব্যাক অফ মোমেন্ট তারা এটাও চায় যে তাদের দুঃখটা এতই গাঢ় হোক যেন তারা কোল্যাপস করে, তাদেরকে যেন নিজে না বলতে হয় যে আমি ক্লান্ত। তারা যখন পড়ে যাবে, তারা যখন আটকে যাবে, তখন যেন মানুষ অটোমেটিক বুঝতে পারে যে এই মানুষটা কত কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে। তো এটা একটু স্যাড, কারণ আপনি ডিরেক্টলি বলতেও চাচ্ছেন না যে আমাকে হেল্প করো, আবার মনে মনে চাচ্ছেন যে আপনার এতই নিজে বাজে অবস্থা হোক যেন মানুষ অটোমেটিক আপনার অবস্থা দেখে করুণা করে আপনার দিকে হাত বাড়িয়ে আসুন। সো আপনি নিজে হেল্প চাইতে পারছেন না। তো এটা বেশ কঠিন একটা সিচুয়েশন আমার মনে হয়, এবং হেল্প চাওয়া একটা উইকনেস, আমাদের এখান থেকে বের হয়ে আসা দরকার। এবং এটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট হেল্পিং পার্সপেক্টিভ হচ্ছে, আপনি যখন মানুষের হেল্প চান, নট নেসেসারিলি আপনি নিজে ছোট হচ্ছেন। আপনি যদি মানুষকে হেল্প করেন ভালো লাগে না, ঠিক সিমিলার, আপনি যখন মানুষের হেল্প চাচ্ছেন, এক, আপনি মানুষকে হেল্প করে খুশি হওয়ার সুযোগ দিচ্ছেন, এবং দুই, আপনি যখন মানুষের অ্যাডভাইস নেন কিংবা মানুষের হেল্প নেন, তখন ওই মানুষটাকে আপনি বলছেন যে আমি তোমাকে রেসপেক্ট করি, আমি তোমার হেল্পকে কদর করি, আমি আপনার অ্যাডভাইসকে পছন্দ করি, আপনি অনেক ভালো, আপনি অনেক বিদ্যান, এত সব কথার চেয়ে আপনি যদি একটা হেল্প চান, একটা অ্যাডভাইস অ্যাকচুয়ালি চান, ওটা আরও বেশি সম্মান প্রদর্শন করে। তো অনেক মানুষ হয়তো বা লজ্জা বোধ করে যে আমি হেল্প চাইলে আমি তো নিজে ছোট হয়ে গেলাম। না, আপনি যখন হেল্প চাচ্ছেন, আপনি নিজেকে হেল্প করছেন এবং তার চেয়ে বেশি অন্য মানুষকে সাহায্য করছেন। সবসময় মনে রাখবেন একটা জিনিস, যে মানুষ খালি ভালোবাসতে চায় না, ভালোবাসাও চায়। সো ভালোবাসাও তারা নিবে, ভালোবাসতেও তারা চাবে। মানুষ বিভিন্ন দেখবেন পোষা পানি কেন রাখে, তারা যদি খালি ভালোবাসাই চাইতো তারা অনেক কিছু করতো, কিন্তু তারা পোষা প্রাণীও রাখে কারণ তারা ভালোবাসতেও চায়। মানুষের দুইটা ইনস্টিংক্টই আছে, তারা হেল্প চায়ও, হেল্প দিতেও চায়। তো আপনার যদি হেল্প লাগে, চাইতে কার্পণ্য করবেন না আর কি। I had to drown in my own tears just to stay afloat. আমি আমার নিজস্ব অশ্রু জলে ডুব দিয়েছিলাম যেন আমি ভেসে থাকতে পারি। এটা বেশ কাব্যিক একটা কথা, কিন্তু এটা বাংলা যদি আমি এটা অর্থ করি, সেটা হচ্ছে দুঃখ বিলাস। ঠিক আছে, যে অনেক সময় কিছু মানুষ নাম হয়ে যায়, অর্থাৎ অনুভূতি শূন্য হয়ে যায়, দুঃখ সুখ কোনো কিছু তার অনুভব করছেন, এবং আপনি যখন কোনো অনুভূতি পাচ্ছেন না, ইটস লাইক ইউর ডেড, আপনি মৃত, এরকম একটা অনুভূতি। তো তারা অন্তত দুঃখ বিলাস করবে, যে তাদের পুরনো অতীতের কষ্টগুলোর কথা তারা স্মৃতিচারণ করবে, ওইটা কষ্ট পাবে, কারণ কষ্ট পাইলে তারা কিছু অনুভব করছে। ঠিক আছে, অনেক মানুষ দেখবেন তারা সেলফ হার্ম করে, নিজেকে কাটে, ঠিক আছে, সেলফ হার্ম করে যেন তাদের কিছু অনুভব করতে পারে। ওই জিনিসটা অদ্ভুত না, যে আপনি নিজেই এখানে আঘাত করছেন, কিন্তু কিছু মানুষ তবুও করে, কারণ আঘাত করা একমাত্র উপায় যেটার মাধ্যমে তারা কিছু অনুভব করে। কিছু অনুভব করা মানে তারা জীবিত অনুভব করে আর কি। তো এটা বাইরে থেকে মনে হবে খুব উদ্ভট একটা আচরণ, কিন্তু সব কিছু পিছনে একটা কারণ আছে। I have never been so happy to have survived such unhappiness. কিছু কিছু সময় ট্র্যাজিক সময় পার করা বেশ ভালো, আনন্দের, কারণ আপনি জানেন যে ভাই এই কঠিন পরিস্থিতি আমি পার হইতে পারছি, মানে আমি সামনে আরও অনেক কিছু হ্যান্ডেল করতে পারবো। আপনি যখন এটাই হচ্ছে লাইফের একটা বড় জিনিস, লাইফের হিউজ একটা কষ্ট কিংবা একটা স্ট্রাগল যখন আপনি ইজিলি ওভারকাম করতে পারবেন, এটা আপনাকে অন্য লেভেলে একটা কনফিডেন্স দেয়, ভাই এটা পার হইতে পারলো, তো এরপর যাই কিছু আসে সেটা ইজিলি পারবো আমি, কিংবা মানুষকে অ্যাটলিস্ট আমি হেল্প করতে পারবো এই সিচুয়েশনে। তো মাঝে মাঝে ট্র্যাজেডি আমাদেরকে আরও স্ট্রেংথেন করে। খুব ক্লিশে একটা কথাবার্তা, বাট লাইফ এভাবেই কাজ করে। Don't miss out on a good thing because your past is persuading you not to pursue your future. হয়তো বর্তমানে খুব সুন্দর অপরচুনিটি আসছে, কিন্তু অতীতের কথা চিন্তা করে আপনি আর চেষ্টা করছেন না। ফর এক্সাম্পল, বর্তমানে হয়তো খুব সুন্দর একটা মানুষ আসছে, আপনি ট্রাস্ট করতে চাচ্ছেন না, কেন? কারণ আপনি অতীতে ট্রাস্ট করে ঠেকেছেন। এখন জিনিসটা খেয়াল করেন, অতীতে যখন আপনি ট্রাস্ট করে ঠেকেছেন,
তখন আপনার বয়স হয়নি, তখন আপনি ইম্যাচিউর ছিলেন, আপনার 18 হয়তো বা হয়নি। তো ওই বয়সে একটি ইম্যাচিউর ডিসিশনস আপনি নিতেই পারেন। ইম্যাচিউর ডিসিশন আপনি নিয়েছিলেন, কষ্ট পেয়েছেন, কিন্তু এখন আপনার ম্যাচুরিটি এসেছে, এখন আপনি ভালো মন্দ বুঝতে পারেন, কিন্তু আপনার মাথায় ওই আইডিয়াটা রয়ে গেছে যে আপনি একটা ইম্যাচিউর ডিসিশন নিয়েছিলেন, আপনি একটা মানুষকে ভুল ট্রাস্ট করেছিলেন। ওই ডিসিশনের কারণে আপনি বর্তমানে অনেক ভালো মানুষ আসার কারণেও আপনি তাদেরকে ট্রাস্ট করতে পারছেন না। অনেক মানুষের অতীত তাদেরকে ভবিষ্যতে যেতে আটকে রাখে, বেঁধে রাখে। এখন আপনি মনে করেন বিভিন্ন মানুষকে দেখবেন তারা 20-25 বছরের বয়সের মধ্যে তাদের লাইফে অনেক কিছু ডিফাইন করে ফেলে। যখন তাদের এক্সপ্লোর করার কথা, আইডেন্টিটি এক্সপ্লোর করার কথা, কিংবা আইডেন্টিটি বাদ দিলাম, লাইফ ওভারঅল এক্সপ্লোর করার কথা, তখন তারা নিজের কিছু ডিফাইন করে ফেলছে যে আমি ইন্ট্রোভার্ট, আমি কমিউনিকেশন পারি না, আমি সোশ্যাল ইভেন্ট পারি না, এটা পারি না। তুমি এক্সপ্লোর করো, আর অনেক জিনিস ট্রাই করার আছে। এখনই যদি আমি ডিফাইন করে ফেলি যে আমি কি মানুষ, বাকি পুরো লাইফ ওই ডেফিনেশনের খাপে নিজেকে ফালানোর জন্য আমি সেম কাজ করে যাব, নতুন জিনিস এক্সপ্লোর করবো না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যেন অতীতের ধারণাগুলো, স্পেশালি ইম্যাচিউর বয়সে আমরা যে ধারণাগুলো তৈরি করেছি মাথায়, ওগুলো থেকে বের হওয়া, নাহলে ভবিষ্যতে আমরা যেতে পারবো না, অ্যাটলিস্ট মেন্টালি যেতে পারবো না। লিভিং গিভস ইউ ক্ল্যারিটি। একটা কথা আমি প্রায় বলি, সেটা হচ্ছে যেই সমস্যার মধ্যে আপনি ইনভলভ, ওই সমস্যার মধ্যে ইনভলভ থেকে সলিউশন খোঁজা বেশ কঠিন। এটা একটা এক্সাম্পল হচ্ছে, আমি আপনাকে যতই বলি না কেন আপনার এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষা অত বেশি ম্যাটার করবে না লাইফের গ্র্যান্ড স্কিমে। যদি আপনি এইচএসসি কিংবা এসএসসি পরীক্ষার্থী হন, আপনার কাছে এই কথাটা কোনোভাবেই সহজ হবে না, কোনোভাবেই প্র্যাকটিক্যাল হবে না। বাট যেই আপনি পরীক্ষা দেওয়া শেষ করবেন, 2 বছর যাবে, 3 বছর যাবে, আপনি যখন পেছনে ফিরে তাকাবেন দেখবেন যে ওই পরীক্ষাটা সিরিয়াস কিছুই ছিল না, এত টেনশন করা কিছুই ছিল না। কারণ এখন আর আপনি পরীক্ষার্থী না, এখন আপনি প্রবলেমের মধ্যে ইনভলভ না। বা যদি আপনি প্রবলেমের মধ্যে ইনভলভ থাকেন, ইটস ভেরি টাফ ওইটা সম্পর্কে নিরপেক্ষভাবে চিন্তা ভাবনা করা। সো অনেক সময় হয়তো আপনি একটা গ্রুপে আছেন, টক্সিক একটা গ্রুপ, অ্যান্ড গ্রুপে থেকে আপনি ঠিক বুঝতে পারছেন না যে এই দেশে থাকা উচিত নাকি থাকা উচিত না। কারণ একদিক থেকে মনে হচ্ছে যে এই গ্রুপটা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আবার যেহেতু গ্রুপের মধ্যে আছেন ভালো লাগছে, কারণ একটা ফ্রেন্ড সার্কেল আপনি পাচ্ছেন, প্লাস আপনি নিজেকে বুঝ দিচ্ছেন যে এরা হয়তো মানুষের হাসি ঠাট্টাই করে, এরা খারাপ অর্থে বলছে না। তো যতক্ষণ আপনি গ্রুপে আছেন আপনি দোটানাভাবে থাকবেনই, কিছু সময় মন বলবে যে এই গ্রুপটা খারাপ, কিছু সময় মন বলবে এটা ভালো। বাট যে মোমেন্ট আপনি গ্রুপ থেকে একটু পজিটিভ, একটু বাইরে থেকে দেখবেন, কিংবা আরেকজন মানুষের দূর থেকে অপিনিয়ন নেবেন, ওই ফ্রেন্ড তুই ওদের সাথে থাকিস কেন, ওরা তো সবসময় তোকে পচায়, তখন হয়তো বা আপনি আরও বেশি ক্ল্যারিটি পাবেন। তো মাঝে মাঝে সিচুয়েশন থেকে দূরত্ব ক্রিয়েট করা আপনাকে হিউজ একটা ক্ল্যারিটি দিবে। সবসময় সম্ভব না, ডেফিনেটলি সবসময় সম্ভব না। এবার সবসময় আপনাকে নিজেকে যে দূর হইতে হবে এমনও না। আপনার ইজিয়ার ওয়ে হচ্ছে এই সিচুয়েশনে বাইরে আরেকটা মানুষের অপিনিয়ন না। হয়তো আপনি একটা গ্রুপে আছেন যেখানে কেউ আপনাকে সম্মান করে না, নট নেসেসারি গ্রুপ ছাড়তে হবে, ওই গ্রুপের বাইরে একটা মানুষকে আপনি অপিনিয়ন নেন যে দেখ তো গ্রুপে এর যেটা করছে এটা সবার সাথে করে নাকি খালি আমার সাথে করে, খালি তোর সাথে করে, ও খালি আমার সাথে কেন করে, সবার সাথে করে না, না ওরা তো তোকে বেশ পচায়, তখন আপনি একটা ক্ল্যারিটি পাবেন। সো ডিস্টেন্স, একটা দূরত্ব তৈরি করা আপনাকে অনেক ক্ল্যারিটি দিবে লাইফে, অ্যান্ড ওভারঅল মানুষের ক্ষেত্রে জিনিসটা অ্যাপ্লাই করে। You owe yourself the love that you so freely give to other people. আপনি অন্য মানুষের জন্য অকাতরে যে ভালোবাসাটা দেন, এই ভালোবাসার আপনিও যোগ্য। আমি অন্য মানুষের জন্য, আমার নিজের পড়া দরকার কিন্তু ফ্রেন্ডরা ডাকলো আমি খেলতে চলে গেলাম, আমার নিজের একটা কাজ করা দরকার কিন্তু ফ্রেন্ডের ইমার্জেন্সি দরকার, ওর কাজে আমি চলে গেলাম। এবং হয়তো বা একসময় ওদের প্রায়োরিটি লিস্টে ওরা টপ হবে, কিংবা ওদের হয়তো বা হাজব্যান্ড ওয়াইফ থাকবে, তখন ওরা টপ প্রায়োরিটি থাকবে, এবং আপনি হেল্প চাইলে তারা হয়তো হেল্প করতে পারবে না। মানুষ অভিমান করে বসে যে আমি কত হেল্প করছিলাম, আমি হেল্প করতে আসে না, করতে বলে নেই। আপনি নিজেকে প্রায়োরিটি লিস্টে প্রথমে রাখেন। আপনি নিজে খয়ে যাচ্ছেন, নিজে দুঃখী হচ্ছেন, আপনি নিজে দুঃখী হয়ে মানুষকে কি হেল্প করবেন? দিন শেষে আপনি নিজে যদি বেজার হন, মানুষকে তো আপনি কোনোদিন সাহায্য করবেন না, মানুষকে তো কোনোদিন আপনি ট্রাস্ট করবেন না। বরং আপনি 1-2টা অপরচুনিটি মিস করেন, বা নিজে খুশি থাকেন। আপনি যদি নিজে খুশি থাকেন, নিজে যদি উচ্ছল থাকেন, আপনি মানুষকে আরও অনেক বেশি হেল্প করতে পারবেন। বাট এই যে ট্রানজ্যাকশন, বিজনেসটা তৈরি করে দেওয়া যে আমি ওকে হেল্প করছি, ও আমাকে হেল্প করে না কেন, এই মানে এটা করে লাভ নেই। নিজের প্রায়োরিটি নিজে দেখতে হবে, কারণ সবার প্রায়োরিটি লিস্টে কিন্তু সে সবার উপরে। এখন আপনি যদি ভুল করে আপনার প্রায়োরিটি নিজেকেই যদি নিজে কম স্পেসে জায়গা দেন, নিজেকে যদি নিজের সম্মানটা না দেন, তাহলে মানুষ আপনাকে কি সম্মানটা দেবে? You are not allowed to bring your baggage into my space and simply leave it. কিছু মানুষ তাদের নিজস্ব লাইফের পার্সোনাল প্রবলেমগুলো আপনার উপর এসে ঝাড়ে। আপনি হয়তো খুব মন দিয়ে শুনেন, আপনাকে এসে সব কিছু বলে। এখন জিনিস হচ্ছে হ্যাঁ ভালো, বা সবসময় এটা অ্যালাউ করা যাবে না। আমি যে আমার পার্সোনাল লাইফে ক্লোজ ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে হয়তো এই কাজটা করতে দিব, বাট বাইরে কাউকে তাদের নিজস্ব পার্সোনাল লাইফের ট্রমা আমার লাইফে আনতে দিব না, নেভার এভার। কেন দিব?
কারণ একটা মানুষ যদি আপনাকে বারবার সুযোগ পায়, বারবার এসে তার বিভিন্ন জিনিস আপনার এখানে ডাম্প করবে, এবং আপনি হয়তো ভাবছেন যে অন্য মানুষের দুঃখের কথা শুনে কী বা খারাপ, বাট না, ওটা আপনাকেও ইফেক্ট করে, কোনো না কোনো একটা লেভেল আপনাকে ইফেক্ট করেই। এবার একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট থাকে। একটা মানুষ যদি তার লাইফে সব ট্র্যাজেডিগুলো এসে আপনার লাইফে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে শোনায়, ওটা আপনার লাইফে ডেফিনেটলি ইম্প্যাক্ট করবে। এবার আপনি কারো সাইকোলজিস্ট না, যদি না আপনি সাইকোলজিস্ট হন, প্রফেশনাল যদি সাইকোলজিস্ট হন, দ্যাটস ইয়োর জব অ্যান্ড ইউ শুড গেট পেইড ফর দ্যাট। বাট ফ্রিতে আপনি সাইকোলজিস্ট না, আপনার ট্রেনিং নাই, অটোমেটিক মানুষ এসে তাদের ট্রমা আপনার সামনে বলবে, আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এত ইজি জিনিসটা? সাইকোলজিস্টে হুদায় কি পড়াশোনা করে? এতদিন সময় লাগে? যখন তারা মানুষের সাথে কথা বলে, তারা নিজেরাও যেন এফেক্টেড না হয়, এটার জন্য প্রচুর পড়াশোনা, অনেক ট্রেনিং লাগে। সো আমরা অনেক সময় ভাবি যে হ্যাঁ আমি হ্যান্ডেল করতে পারবো, আমি নিজে তাকে শুধরে ফেলবো। হ্যাঁ, বলা সহজ, এবং নিজের ফ্যামিলি হলে আসলে এটা এফোর্টটা দেওয়া উচিত, বাট সবার ক্ষেত্রে করতে গেলে আপনি নিজে সবার নেগেটিভ এনার্জি জাস্ট অ্যাবজর্ভ করবেন। ফাইনাল ওয়ার্ড, you can't rush your garden to grow. That is one of the best lines. You cannot rush your garden to grow. এটা পুরো হিউম্যান গ্রোথকে এক্সপ্লেন করে। আপনি একটা গাছকে প্রতিদিন আপনাকে পানি দিতে হবে। আপনি 30 দিনে পানি একদিন ঢেলে দেন, গাছটা মরে যাবে, তাই না? Isn't so? তো লাইফটাই এরকম, আপনার প্রতিটা দিন খুশি হন এরকম কিছু করতে হবে। একদিনে আমি 10 ঘন্টা খেললাম না, এটার কারণে পুরো 1 মাস খুশি থাকবে এমন না। প্রতিদিন একটু করে খেললাম, খুশি থাকবে। প্রতিদিন একটু করে হাঁটলাম, ভালো লাগবে। প্রতিদিন একটু করে কবিতা পড়লাম, ভালো লাগবে। একদিনে পুরো বই পড়ে শেষ করে দিলাম, একদিনে পুরো খেলাধুলা করে, একদিনে পার্টি করলাম, এটা কি মানুষ করছে না? একদিনে পুরো গাছের মধ্যে পানি ঢালছে, বৃহস্পতিবার রাতে যেয়ে পুরো পার্টি করছে এবং ভাবছে যে ওইটাই তাদের হ্যাপিনেস এনে দেবে। না, প্রতিদিন আপনার লাইফে কোনো না কোনো হ্যাপিনেসের অংশ থাকতে হবে। প্রতিদিন আপনার লাইফকে নার্চার করে এমন একটা জিনিস থাকতে হবে। ধর্মে দেখেন, সব ধর্মে দেখেন, প্রতিদিন ডেইলি 5 ওয়াক্ত নামাজ, 5 বেলা ইবাদত, অনেক কিছু প্রতিটা দিন কিছু করার মতো দিয়েছে। কারণ প্রতিটা দিন আপনার নারিশমেন্ট দরকার, প্রতিটা দিন আপনার নার্চারিং দরকার। বাট আমরা কি ভাবি, হ্যাঁ একদিন যা ফাড়াই ফুর্তি করবো তাই সপ্তাহ হ্যাপি থাকবো। না, দ্যাটস নট দ্য ওয়ে ইট ওয়ার্কস। লাইফ ইজ লাইক এ গার্ডেন, ইউ ক্যান রাশ ইট টু গ্রো। এটাকে প্রতিদিন যেই কোটাটা আছে ওই পরিমাণে এক্সারসাইজ, ওই পরিমাণ পোয়েট্রি, ওই পরিমাণ ভালোবাসা, ওই পরিমাণে কম্প্যাশন দিতে হবে আপনাকে, এবং আস্তে আস্তে জিনিসটা গ্রো করবে। আমাদের মাথায় লাইফ বদলানোর একটা আইডিয়া হচ্ছে কোনো একটা দিন কিছু একটা ঘটবে এবং লাইফ বদলায় যাবে, কোনো একটা দিন কোনো একটা মানুষ কিছু একটা বলবে, লাইফ বদলায় যাবে। আমরা চিন্তা করি এটা ম্যাসিভ ইভেন্ট অনুযায়ী, বাট লাইফ ঘটে মোমেন্টে মোমেন্টে। আমাদের আইডিয়া অফ হ্যাপিনেস কিংবা পিস হচ্ছে একবারে পুরো একটা বালতি পানি ঢালে দেওয়া গাছের উপর, বাট লাইফ হ্যাপেন্স প্রতিদিন একটু একটু করে পানি দেওয়ার মধ্যে, প্রতিদিন একটু একটু করে সার দেওয়ার মধ্যে। সো ইউ ক্যানট রাশ এ গার্ডেন টু গ্রো, ইউ ক্যানট রাশ এ পারসন টু গ্রো। আমি ম্যাচিউর না, আমি ম্যাচিউর না, ম্যাচিউর না, না ভাই, ম্যাচিউর হয়ে যাবেন আস্তে আস্তে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, টু বি ভেরি ভেরি অনেস্ট, আপনার আজকে কিছু জিনিস মনে হচ্ছে যে এই চিন্তাগুলো কোনোদিনও আমার মাথায় যাবে না, আপনি যদি চেষ্টা করেন কিছু জিনিস আসলেই চলে যায়। লাইক আমার লাইফে হিউজ পোর্শন আমি কম্প্যারিজনের মধ্যে কাটিয়েছি। আমি লাস্ট দিন হাঁটতে হাঁটতে চিন্তা করছিলাম যে আরে কতদিন হইলো আমি কখনো কম্পেয়ার করলাম না কোনো মানুষের সাথে, কারণ আস্তে আস্তে ওই জিনিসটা এসেছে। ইনস্টাগ্রামে ফলো করা সবাইকে বন্ধ করে দিয়েছি, যেসব মানুষকে দেখলে খারাপ লাগে ফলো করে নেই, নিজের কিছু পার্সোনাল সাকসেস মেট্রিক সেট করেছি, ওই অনুযায়ী আস্তে আস্তে আপনার মাথা থেকে চিন্তাগুলো বাইরে হয়ে যাবে। সো ডোন্ট রাশ ইয়োর গ্রোথ, টেক ইয়োর টাইম। ইউর এ হিউম্যান বিইং লাইক এ প্ল্যান্ট, আপনি একটু একটু করে গ্রো করেন, ডোন্ট রাশ ইয়োর গ্রোথ, এটাই আর কি। তো এই ছিল হচ্ছে লাভ ইন মাই ল্যাঙ্গুয়েজ। এখানে আরও অনেকগুলো সিচুয়েশন আছে, ভালোবাসা, দুঃখ, বেদনা, বিচ্ছেদ, লাইফ থেকে মানুষ চলে যায়, সবার লাইফে এই এক্সপিরিয়েন্সগুলো থাকে। এইরকম আমি যেরকম এটা রিলেট করতে পারছি, যেরকম এই বছরটা হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে শেষ বছর, এর পরের বছর অধিকাংশ ফ্রেন্ড বিদেশ থাকবে এবং যারা থাকবে তাদের অনেকেরই বিয়ে হয়ে যাবে। সো আর খেলাধুলা হবে না কিংবা টাইম স্পেন্ড করা হবে না। সো আপনি হয়তো বা ব্রেকআপ থেকে এই জিনিসগুলো শিখেছেন, কেউ হয়তো বা ডিভোর্স থেকে এই জিনিসগুলো শিখেছে, কারো হয়তো বা আত্মীয় মারা গেছে ওইখান থেকে শিখেছে, অনেকে হয়তো বা পোষা প্রাণীটা হারিয়ে গেছে ওইখান থেকে তারা শিখেছে। সো এক একটা মানুষ এক এক জায়গা থেকে শিখে, বাট দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ যে আপনি ওই অনুভূতিগুলো ব্যক্ত করতে শিখেন, অনুভূতিগুলো শব্দে বাক্যে আনতে শিখেন, তাহলে আপনার পক্ষে অনুভূতিগুলো আরও কন্ট্রোল করা কিংবা বোঝা কিংবা স্পট করা অনেক ইজিয়ার হবে। সো দ্যাটস লাভ ইন মাই ল্যাঙ্গুয়েজ বাই আলেকজান্দ্রা এলি। দেখা হয় পরবর্তী এপিসোডে, এবং আপনার যদি কিছু অ্যাড করা থাকে প্লিজ বলতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।